ওকে, সো তাহলে তোমাদেরকে তো এই ওয়ার্কশিটটা দেওয়া হয়েছিল, তো এই ওয়ার্কশিটটার আমরা কোয়েশ্চেন বাই কোয়েশ্চেন যে সলিউশন গুলি দেখবো, যে কোনগুলোতে তোমরা প্রবলেম ফেস করছো অর সামথিং, আমি এটা এক্সপ্লেন করে করে করায় দিচ্ছি, ঠিক আছে? ওকে, এই কোয়েশ্চেন গুলা অ্যাকচুয়ালি আমরা মেইন ক্লাসগুলোতে একবার করছিলাম, বাট স্টিল এখন রিভিশনের জন্য আরেকবার দেখে নিব। অলরাইট, তো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো, সাম কার্স হ্যাভ আ রিভার্সিং সেন্সর টু এইড পার্কিং, যে পার্কিং এর সময় মাঝে মাঝে এরকম ব্যাক গিয়ারে যখন নাকি চালায়, তো তখন কি হয়, অনেকজন এরকম ফুটপাতের যে উপরে রাস্তাটা উঁচা করা থাকে ওই জায়গাটার সাথে কি খেয়ে যায়, বাড়ি খেয়ে যায়, বা অন্য পিছে কোন অবজেক্ট আছে ওইটা ঠিক মতো দেখতে পারে না, তো তখন কি হয়, ওরকম কলিশন করে, দেন গাড়ির মধ্যে ড্যামেজ হয়। তো তাহলে এরকম পার্কিং এ হেল্প করার জন্য কি করে, পার্কিং এ হেল্প করার জন্য এরকম রিভার্সিং সেন্সর লাগানো থাকে। অলরাইট, সরি। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি দেখো, when the car is reversing, a transducer মানে কি, ট্রান্সডিউসার মানে হলো both an emitter and receiver. ওকে, ট্রান্সডিউসার মানে both emitter and receiver. তো তাহলে এখানের মধ্যে কাজটা কি করবে, ট্রান্সডিউসার থেকে আল্ট্রাসাউন্ড এমিট করে, যে বলতেছে কি দেখো, অন দ্য রিয়ার অফ কার, মানে একটা ট্রান্সডিউসার কি করা থাকে, গাড়ির পিছের দিকে লাগানো থাকে, যেটা কি করে ট্রান্সডিউসার, আগে মাত্র বললাম যে ইট ইজ বোথ অ্যান এমিটার এন্ড আ রিসিভার, মানে এখান থেকে কি হবে, ওয়েভ বের হবে, দেন ওইটা থেকে যদি কোনো ওয়েভ ফেরতও আসে, সো তাহলে সে ওইটাকে কি করতে পারবে, রিসিভ করতে পারবে, এমন টাইপের ব্যাপার। সো তাহলে ট্রান্সডিউসার এরকম গাড়ির পিছে লাগানো থাকে, যারা কি করে, দে এমিট পালসেস অফ আল্ট্রাসাউন্ড। তো তাহলে পালস করে কেন ছাড়ে, কন্টিনিউয়াসলি আল্ট্রাসাউন্ড ছাড়ে না কেন, এরকম টাইপের কোয়েশ্চেন করতে পারে। তো আমরা তো এটা অলরেডি জানি যে এরকম পালস পালস করে করে ছাড়ে কেন, যে একটা পালস ছাড়লো, ওইটা গেল, রিফ্লেক্ট করলো, ফেরত আসলো, দেন আরেকটা পালস ছাড়া হয়। ওয়াই? সো দ্যাট আমরা বুঝতে পারি যে কোন পালসের জন্য কতটুকু সময় লাগছে। আমরা যদি কন্টিনিউয়াসলি জাস্ট ওয়েভ ছাড়তে থাকি, তো তখন আমরা বুঝবো না যে কোন রিফ্লেকশনটা কোন পালসের জন্য আসছে। ওকে, তো তাহলে এটা হলো আমাদের ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, যে রিলেটেড কোয়েশ্চেন আমাদের কন্টিনিউয়াসলি কয়েকটা জায়গায় ফেস করতে হইতে পারে। তো এই ব্যাপারটা আগে থেকে বলে রাখলাম। তো কি বলতেছে এখানে দেখো, এই যে আল্ট্রাসাউন্ডের পালস গুলি কে ছাড়তেছিল, ট্রান্সডিউসারটা ছাড়তেছিল। সাইমা, একটু রিক্তি আর লামিয়াকে তাড়াতাড়ি জয়েন করতে বললো, হ্যাঁ। তো কি বলতেছে এখানে, the pulses are reflected from nearby objects and received by the transducer. তো যেটা বললাম যে ট্রান্সডিউসার এমিট করতেছে আল্ট্রাসাউন্ড, কাছাকাছি যে অবজেক্টটা আছে, যে গাড়ির পিছে যেসব অবজেক্ট গুলি আছে, ওরা কি করে, এরকম রিফ্লেকশনটা ফেরত দিচ্ছে, দেন রিফ্লেকশনটা আবার কে রিসিভ করে, ট্রান্সডিউসার নিজে রিসিভ করে। ওকে, if an object is detected close to the car, an alarm sound is produced to warn the driver. So তাহলে যদি কোনো অবজেক্ট গাড়ির রিয়ার সাইডে, যে গাড়ির পিছের সাইডে যদি খুব কাছাকাছি থাকে, তো তখন একটা অ্যালার্ম সিস্টেমের মতো কাজ করে, যে ওয়ার্নিং দেয়। বাংলাদেশে তো কি থাকে, হেল্পার থাকে না, যে একটা বাস মনে করো পিছাবে, তো বাসের মধ্যে কি করতে থাকে, থাপড়াইতে থাকে না, হেল্পার বাসের মধ্যে থাপড়াইতে থাকে, ওস্তাদ ধুম 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 করে থাপড়াইতেছে থাপড়াইতেছে, তো মনে হইতেছে কি, যখন থাপড়াইতেছে মানে পিছে আরো জায়গা আছে, সো তার ওস্তাদকে বলতেছে গাড়ি আরো ব্যাক দেওয়া যাবে, যে মনে করো এই হলো মেইন অবস্টেকেল। তো এইখানে কি করতেছে, বাসের মধ্যে থাপ্পড় দিতেছে, বুঝাইতেছে কি, ড্রাইভারকে বুঝাইতেছে যে গাড়ির পিছে এখন অনেক জায়গা আছে, তুমি ব্যাক গিয়ারে আসতে পারো, আরো পিছে আনতে পারো গাড়িটা। তো থাপ্পড় দিতেছে 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 দিতেছে, একটা কন্টিনিউয়াস একটা রিদম থাকে। দেন যখন নাকি একদম কাছে চলে আসবে, যে যখন নাকি অনেক কাছে চলে আসছে, তো তখন কি করে, অনেক জোরে একটা থাপ্পড় দেয়, যেটা সিগন্যালটা কি, যে থামতে বলতেছে ড্রাইভারকে, এমন টাইপের অবস্থা। ওরকম সেম ওয়েতে তাদের এই ড্রাইভাররা তো পিছে, প্রাইভেট কারের ড্রাইভাররা, ওরা তো আর হেল্পার নিয়ে ওরকম ঘুরবে না, তারা কি করে, তারা এরকম রিভার্সিং সেন্সর ইউজ করে, তাহলে যেন পার্কিং এর সময় গাড়িটা পিছের দিকে ধাক্কা না লেগে যায়। তো তাহলে ওটা কি করে, ওরকম গাড়ির পিছের সাইডে কাছাকাছি কোনো অবস্টেকল পাইলে পরে অ্যালার্ম বাজানো শুরু করে, তো তখন ড্রাইভার বুঝতে পারে যে গাড়িটা আর ব্যাক দেওয়া যাবে না, এতটুকু পর্যন্তই লিমিট, এই এরকম টাইপের ব্যাপার আর কি। ওকে,
সো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো, A1 determine whether a pulse duration of 5 into 10 to the power minus 4 second, ঠিক আছে, pulse duration of 5 into 10 to the power minus 4 second would be suitable to detect objects as close as 10 centimeter behind the car. সো তাহলে কত ডিসটেন্স বের করতে বলতেছে, যে 10 সেন্টিমিটার ডিসটেন্স কে সে কি ডিটেক্ট করতে পারবে নাকি না, এমন টাইপের ব্যাপার। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি হয় বলতো, আমাদের আল্ট্রাসাউন্ড একবার যাবে, অবস্টেকেলের গায়ে লাগবে, দেন অবস্টেকেলটা আবার কি করবে, আল্ট্রাসাউন্ডটাকে রিফ্লেক্ট করে গাড়ির কাছে ফেরত পাঠাবে। সো ইকো মেথড বেসিক্যালি, তাই না? তো আমরা যে জিনিসটা পড়ে আসছিলাম পালস ডিউরেশন এন্ড এই ব্যাপারে তোমাদেরকে লাস্ট ক্লাসে বলছিলাম ওই যে প্রেজেন্টেশনের থেকে লিখে রাখতে বলছিলাম। সো ওই জিনিসটা দেখাই পারছে, প্রেজেন্টেশন আবার ফেরত যাই, পালস ডিউরেশন রিলেটেড আমাদেরকে কি কথা বলছিল ওই জিনিসটা দেখে আসি। সো দিস ইজ দ্য প্রেজেন্টেশন, আমাদের পালস ডিউরেশন রিলেটেড কথাবার্তা কোথায় ছিল, লেটস সি, এই যে এখানে। তো বলতেছে কি, maximum pulse duration is this distance divided by v, ঠিক আছে, maximum pulse duration কি হবে, 2 times the distance divided by the velocity। তো তাহলে এই ব্যাপারটা আমরা দেখব। তো ম্যাক্সিমাম পালস ডিউরেশন এই ব্যাপারটা অলওয়েজ মনে রাখবা, অলওয়েজ, যে ফর্মুলাটা ওই লেকচারের মধ্যে লেখা আছে, ওই প্রেজেন্টেশনটার মধ্যে লেখা, ওই জিনিসটা অলওয়েজ মনে রাখবে, এটা আলাদা করে নোট ডাউন করে রাখো, এটা অনেক অনেক কনফিউশন তোমাকে কনফিউশন থেকে বাঁচাই দিবে আর কি, ঠিক আছে। তো এটা আমি এক্সট্রা জিনিস লিখে রাখতেছি, ম্যাক্সিমাম পালস ডিউরেশন is equal to 2 times the minimum distance divided by the velocity। ওকে, এই যে এই জিনিসটা পালস লেন্থটা কি হবে, 2 টাইমস দ্য মিনিমাম ডিসটেন্স, আর ম্যাক্সিমাম পালস ডিউরেশনটা কি হবে, ওই ডিসটেন্স ডিভাইডেড বাই দ্য ভেলোসিটি। ওকে, তোমাকে বেল দেয় না কেন সায়মা? ওকে, সো তাহলে এখানের মধ্যে যদি আমরা দেখি কি হচ্ছে, মিনিমাম কত ডিসটেন্সের জন্য চেক করতে বলতেছে। আচ্ছা ঠিক আছে, তো তাহলে আমি কি ইগনোর করব নাকি ক্লাসে তোমাকে ডাকবো? ভাই থাক, ইগনোরই করো, সমস্যা নেই। ঠিক আছে, ওকে। তো এখন এখানের মধ্যে দেখো 2 মাল্টিপ্লাইড বাই দ্য মিনিমাম ডিসটেন্স, কত ডিসটেন্সের জন্য টেস্ট করতে বলতেছে মারিয়া, 10 সেন্টিমিটার, তাই না? হ্যাঁ। সো তাহলে সেন্টিমিটারে রাখলে হবে, এসআই ইউনিটটা কি মিটার, সো তাহলে সেন্টিমিটার থেকে মিটারে নিব। ওকে, এন্ড ভেলোসিটিটা কত, 330 মিটার পার সেকেন্ড। তো এইখানের জন্য দেখো তো তোমার ইয়েটা কত আসে, কি বলেন, ম্যাক্সিমাম পালস ডিউরেশনের ভ্যালুটা কত আসে, আমি যদি ক্যালকুলেটরে বসাই, লেটস সি, 10 into 10 to the power minus 2 divided by 330, so 6.06 into 10 to the power minus 4. 6.06 into 10 to the power minus 4 সেকেন্ড। তো এটা হলো কি ম্যাক্সিমাম যে টাইমটা অ্যালাউ করা যাবে। ওকে, তো ম্যাক্সিমাম অ্যালাউয়েবল টাইম হলো এইটা। সো তাহলে এই 5 into 10 to the power minus 4 এটা কি এই ম্যাক্সিমাম অ্যালাউয়েবল টাইমের থেকে বেশি নাকি কম? জেরিন, এই 6.06 into 10 to the power minus 4 সেকেন্ড এটা কি, এটা হলো লিমিট, যে বেশির চেয়ে বেশি এত টাইম অ্যালাউ করা যাবে। ওকে, ম্যাক্সিমাম অ্যালাউয়েবল টাইম এত। তো তাহলে 5 into 10 to the power minus 4 সেকেন্ডের এই পালস ডিউরেশন এটা কি সুটেবল নাকি না?
Suitable. সুটেবল। সো তাহলে ওই ব্যাপারটাই আমরা এখানের জন্য যদি দেখি, কোশ্চেন নাম্বার 1 দেখো কি হয়েছে, আমরা বের করলাম the maximum allowable pulse duration is this. সো তাহলে এই যে এখানের মধ্যে দেখো কোথায় গেল, ওকে। সো তাহলে এই জিনিসটা কয়েকটা আলাদা আলাদা তারা অপশন দিছে, যে কোন একটা ওয়েতে আমরা করতে পারি। তো ফার্স্ট অফ অল হোয়াট ইউ ক্যান ডু, যে ইউজ অফ ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডিসটেন্স বাই টাইম, এটা তো আমরা করছি, ভেলোসিটি ডিসটেন্স আর টাইম রিলেটেড ফর্মুলা ইউজ করছি, সো 1 মার্ক পেয়ে গেছি। নাও হোয়াট উই আর ডুইং ওভার হিয়ার, যে আমরা কম্পেয়ার করতেছি। কি কম্পেয়ার করতেছি, যে ডিটারমাইন দ্য ডিসটেন্স টু অ্যান অবজেক্ট when the return time is এত। সো তাহলে ডিসটেন্সটা এত বের করছে, এই ডিসটেন্সের নিয়ে আমি ক্যালকুলেশনটা একটু পরে দেখাবো আবার। ওকে, তো আমি সুটেবিলিটি নিয়ে কমেন্টের ব্যাপারটা দেখাইতেছি। সুটেবিলিটির ব্যাপারে কমেন্টটা কি, pulse shorter than the time required to travel the distance, so suitable, or detectable distance less than the distance required, so suitable। তো এরকম সুটেবিলিটি দুইটা ওয়েতে দেখানো যায়। ওকে, তো তাহলে আমি দুইটা ক্যালকুলেশন তোমাদেরকে আলাদা আলাদা করে একবার দেখাই নেই, দেন তোমরা বুঝতে পারবা যে আসলে কোনটার জন্য কেমন টাইপের আমরা কনক্লুশনে আসতে পারি। ঠিক আছে, তো এখন এখানের জন্য দুইটা কাজ করা যায়, এই দুইটা জিনিস সবাই একটু ভালো মতো লিখে রাখো। ম্যাক্সিমাম পালস ডিউরেশনের ফর্মুলাটা তো একটু আগে লিখে রাখছিলাম, আরেকবার লিখি। 2 times the minimum distance that is to be measured divided by the velocity of the wave or speed of the wave, যেটাই বলো। তো এখন এখানের মধ্যে সুটেবিলিটিটা কি, suitability if the given pulse duration is less than the maximum pulse duration, then suitable। ওকে, তো এইটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? এটা কিন্তু অলরেডি আমরা ক্যালকুলেশনটা দেখাইছি, তাই না মারিয়া? যে ফার্স্টে ম্যাক্সিমাম পালস ডিউরেশন কত এটা বের করছি। তো ম্যাক্সিমাম মানে কি, বেশির চেয়ে বেশি অত হওয়া যাবে, ওইটা ক্রস করলে আর পসিবল না। তো তাহলে গিভেন পালস ডিউরেশনটা ম্যাক্সিমাম পালস ডিউরেশনের সাথে কম্পেয়ার করব। গিভেন পালস ডিউরেশন যদি ম্যাক্সিমাম পালস ডিউরেশনের থেকে ছোট হয়, তো তার মানে কি, the wave or the pulse duration is suitable, যে এটা ইউজ করে কি করা যাবে, ওই ডিসটেন্সটা ডিটারমাইন করা যাবে। এটা নিয়ে কি কোনো কনফিউশন আছে জেরিন? ওকে, তো তাহলে এটা হলো একটা ওয়ে, সুটেবিলিটি টেস্ট। আরেকটা ওয়ে কি, তারা যে ডিসটেন্স বের করে করছে। তো তাহলে ওই ডিসটেন্সটা নিয়ে আমরা যদি কাজ করি, এখানের মধ্যে ডিসটেন্স নিয়ে আমাদের আরেকটা কথা বলছে কি, ম্যাক্সিমাম পালস লেন্থটা হলো 2 times the minimum distance to be measured। সো এখন এখানের মধ্যে আমরা একটা কাজ করতে পারি, এটা একটা সুটেবিলিটি দেখলাম। নাও লেটস গো টু অ্যানাদার ওয়ান। minimum possible distance that can be measured। ঠিক আছে, সবচেয়ে ছোট কতটুকু ডিসটেন্স বের করা যাবে, যে এর থেকে ছোট হইলে এই ওয়েভ দিয়ে আর কি করা পসিবল হবে না। জেরিন,
এর থেকে যদি ডিসটেন্সটা ছোট হয় সো তাহলে এই ওয়েভ দিয়ে আর বের করা পসিবল হবে না। ওকে, সো তাহলে মিনিমাম পসিবল ডিসটেন্সটা আমরা কিভাবে করে বের করতে পারি? মিনিমাম পসিবল ডিসটেন্সের জন্য যদি দেখি তো কি আসবে, সরি pulse duration times velocity of the wave divided by 2। এখানে আমাদের পালস ডিউরেশনটা কোনটা এই জিনিসটা দেখাই। পালস ডিউরেশনটা হবে আমাদের গিভেন পালস ডিউরেশন। ঠিক আছে, যে আমরা কি টেস্ট করতেছি, আমাদের কোশ্চেনটা যদি দেখো, এই কোশ্চেন আমি এত টাইম কেন স্পেন্ড করতেছি, বিকজ পরের দিকে কতগুলো কোশ্চেন আমরা এই কনসেপ্টটা বুঝে গেলে স্কিপ করতে পারবো, যে সেম কনসেপ্ট বলে আমরা চলে যেতে পারবো। ওকে, সো তাহলে আমরা কি করতেছি দেখো, আমাদেরকে ডিটারমাইন করতে দিছেটা কি, ডিটারমাইন whether a pulse duration of this would be suitable or not। তো তাহলে এই গিভেন পালস ডিউরেশনটা সুটেবল নাকি না এটা আমরা টেস্ট করতেছি। তো টেস্ট করার দুইটা আলাদা আলাদা মেথড আছে, একটা তো অলরেডি দেখাইছি, আরেকটা এখানের মধ্যে শো করতেছি যে এটা ঠিক আছে নাকি। ওকে, সো তাহলে এই গিভেন পালস ডিউরেশন মাল্টিপ্লাইড বাই দ্য ভেলোসিটি অফ দ্য ওয়েভ ডিভাইডেড বাই 2। তো তাহলে এখানের জন্য কি পাবো, ক্যালকুলেশনটা যদি করে দেখাই, মুছে দিব এটা একটু পরে, ক্যালকুলেশনটা দেখো। গিভেন পালস ডিউরেশন কত, 5 × 10⁻⁻4, ভেলোসিটি কত 330 নাকি 330 না, यस, ডিভাইডেড বাই 2। এটা করলে পরে কত আসে, 5 × 10⁻⁻4 × 330 ডিভাইডেড বাই 2, 0.0825 মিটার। এটাকে যদি সেন্টিমিটারে নাও কত আসে, 8.25 সেন্টিমিটার নাকি মারিয়া? ওকে, সো তাহলে সেন্টিমিটারে নিলে এটা আসলো। সো এখন দেখো তো মিনিমাম পসিবল লেন্থ বা মিনিমাম পসিবল ডিসটেন্স কতটুকু বের করা যাবে, 8.25 সেন্টিমিটার পর্যন্ত বের করা যাবে, যে সবচেয়ে ছোট এতটুকু মেজারমেন্ট নেওয়া যায়। এর থেকে বড় হইলে কি নিতে কোনো সমস্যা আছে? মনে করো আমি এখানের মধ্যে বলতেছি, এটা কি বলতেছি হলো এরকম, যে তুমি একটা মিটার রুল দিয়ে কি করতে পারো মারিয়া, মিটার রুলের লিস্ট কাউন্ট কত, 0.1 সেন্টিমিটার নাকি? হ্যাঁ, তো 0.1 সেন্টিমিটারের ছোট যদি কোনো লেন্থ থাকে, তুমি কি ওইটাকে মিটার রুল দিয়ে বের করতে পারবা? না। তো তাহলে তোমার তো 0.1 এর থেকে ছোট কোনো ডিভিশনই নাই, তাই না? যে 0.1 সেন্টিমিটারের থেকে ছোট কোনো দাগই দেওয়া নাই তোমার মেজারিং ইনস্ট্রুমেন্টের মধ্যে। সো তাহলে তুমি তো এর থেকে ছোট হইলে পরে কি করতে পারবা না, ডিসটেন্সটা ডিটারমাইন করতে পারবা না। তো এখানের মধ্যে ব্যাপারটা হলো এরকম, যে মিনিমাম পসিবল ডিসটেন্স দ্যাট ক্যান বি মেজার্ড। তো তাহলে এটা হলো আলটিমেট লিমিট, যে সবচেয়ে ছোট 8.25 সেন্টিমিটার বের করতে পারবে যদি কি হয়, the distance between the car, এই যে গাড়ি, এই হলো গাড়ি, এখন পিছে অবস্টেকেলটা হলো এই জায়গায়। তো গাড়ি আর অবস্টেকেলের মধ্যে সবচেয়ে মিনিমাম পসিবল কতটুকু ডিসটেন্স অ্যালাউ করা যাবে, 8.25 সেন্টিমিটার হইলে পরে তখন তোমার যেই সেন্সরটা লাগানো আছে সে এটাকে ডিটেক্ট করতে পারবে। যদি এর থেকে তুমি কাছে চলে আসো, যদি 8.25 সেন্টিমিটারের থেকে কাছে চলে আসো, মানে কি the separation becomes মনে করো 7 সেন্টিমিটার। তো তাহলে 7 সেন্টিমিটার ডিসটেন্স যদি হয়ে যায়, তো তাহলে পরে তুমি আর কি করতে পারবা না, তুমি এই ডিসটেন্সটাকে আর বের করতে পারবে না, যে তোমার সেন্সর এটাকে কি করতে পারবে না, ডিটেক্ট করতে পারবে না। ব্যাপারটাকে বুঝাইতে পারলাম কি বলছি? তোমরা একটা ব্যাপার কি কখনো খেয়াল করছো, যে তোমরা যে বই পড়ো না বা কোনো কিছু যে চোখে দেখো, তুমি মনে করো কি করলা, তোমার ফোনের স্ক্রিন, ওকে, তোমার হাতে যদি ফোন থাকে বা সামনে যদি ল্যাপটপ থাকে, যেটাই থাকুক, তুমি যদি কি করো, তোমার চোখটাকে ল্যাপটপ স্ক্রিন বা ফোনের স্ক্রিনের অনেক কাছে যদি নিয়ে আসো, তো তখন দেখবা যে ক্লিয়ার হইতেছে, যত কাছে আনতেছো ক্লিয়ার হইতেছে, ক্লিয়ার হইতেছে, ক্লিয়ার হইতেছে,
কিন্তু একটা সার্টেন টাইমের পরে তখন কি হওয়া শুরু করে, ওইটা ব্লারি হয়ে যায়। ঘুমানোর টাইম পাই না আবার চিন্তা। আচ্ছা, তো এখন এখানের মধ্যে মেইন ব্যাপারটা যেটা বলার ট্রাই করতেছি, ব্যাপারটা হলো এরকম, ইদার তুমি মিনিমাম পসিবল ডিসটেন্স বের করতে পারো, সো তাহলে সুটেবিলিটি টেস্টটা কেমন হবে? সুটেবিলিটিটা হবে এরকম যে ইফ the given distance is greater than minimum possible distance, then suitable। ব্যাপারটা কি সবাই বুঝতে পারলা কি বুঝাইলাম? এখানের মধ্যে দেখো দুইটা সুটেবিলিটি টেস্ট নিয়ে আমি খুবই শর্টে দুইটা জিনিসকে আলাদা করে ফেলছি। খেয়াল করো, এই তোমাকে দুইটা জিনিস এখানের মধ্যে টেস্ট করতে পারবা। কি করতে পারবা? তোমাকে ম্যাক্সিমাম পালস ডিউরেশন বের করতে হবে। ম্যাক্সিমাম পালস ডিউরেশন মানে কি, নাম থেকে তোমাদের সুটেবিলিটি টেস্টটা লজিক দিয়ে মিলাইতে পারবা। বুঝছো সাইমা? যে এখানের মধ্যে কাজটা কি দেখো, ম্যাক্সিমাম পালস ডিউরেশন হলো বের করলাম। তো এখন গিভেন পালস ডিউরেশন যদি ম্যাক্সিমাম পালস ডিউরেশন থেকে বেশি হয়, সো তাহলে কি ম্যাক্সিমাম মানে কি, যে এর থেকে বড় হওয়া যাবে না, এর থেকে বড় হইলে সুটেবল না, দ্যাটস ইট। তো তার মানে গিভেন পালস ডিউরেশনটা সুটেবল হবে কখন? যদি ম্যাক্সিমাম পালস ডিউরেশন থেকে ছোট হয়। বুঝতে পারছো ব্যাপারটা সাইমা? আর আরেকটা ব্যাপার কি, আর আরেকটা ব্যাপার হলো যে তুমি মিনিমাম পসিবল ডিসটেন্স যেটা বের করা যাবে ওইটা ডিটারমাইন করলা কিভাবে? গিভেন পালস ডিউরেশন multiplied by the velocity of the wave divided by 2। সো এখন যদি এই মিনিমাম পসিবল ডিসটেন্সটা কি আসে, মিনিমাম পসিবল ডিসটেন্সটা তোমার গিভেন ডিসটেন্সের থেকে বড় হয়, তো তখন কি হবে? এখানের মধ্যে দেখো, মিনিমাম পসিবল ডিসটেন্স মানে এর থেকে ডিসটেন্সটা ছোট হইলে পরে কি হবে না, সুটেবল হবে না। ওকে, তো তাহলে এই ব্যাপার দুইটা যদি মাথায় রাখতে পারো, তো তাহলে কখনো তোমার এই পালস ইকো টেকনিক নিয়ে ম্যাথের মধ্যে ভুল যাবে না। ওকে, এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে সার্বিক? না ভাইয়া। ওকে, তো তাহলে ম্যাক্সিমাম পালস ডিউরেশন থেকে গিভেন পালস ডিউরেশন যদি ছোট হয়, আর মিনিমাম পসিবল ডিসটেন্সের থেকে যদি গিভেন ডিসটেন্স বড় হয়, তাহলে শুধু আমরা কি বলবো, সুটেবল বলবো। আর যদি না হয়, সুটেবল না। ওকে জেরিন, তো এই শর্টকাটটা, এই জিনিসটা সবাই স্ক্রিনশট নিয়ে রাখো, লিখে ফেলো, বিকজ এইটা তোমাদের খুবই কাজে আসবে। এই রিলেটেড কোয়েশ্চেনে অনেকজন ধরা খায়। ওকে, তো এই দুইটা সুটেবিলিটি টেস্টের ব্যাপার আমি সামারাইজ করে দিছি, সো দ্যাট তোমাদের কখনো এটা নিয়ে মার্কস নিয়ে টেনশন করা না লাগে। ওকে মারিয়া? হ্যাঁ ভাইয়া। ঠিক আছে, এরপর কি বলতেছে দেখো, explain why the reversing sensor would not work if it used audible sound rather than ultrasound। বলতেছে রিভার্সিং সেন্সরটা অডিবল সাউন্ড ইউজ করলে পরে কাজ করতো না। কেন? অডিবল সাউন্ড ইউজ করলে পরে কি সমস্যা? যে আল্ট্রাসাউন্ড ইউজ করলে আমরা একটা অ্যাডভান্টেজ পাইতেছি যেটা অডিবল সাউন্ড থেকে পাইতেছি না। হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ? কেউ কি বলতে পারবা? জেরিন? অডিবল সাউন্ড ডিফ্রেক্ট করে বেশি। অডিবল সাউন্ডের আমাদের ওয়েভলেন্থটা কি হবে, বড় হবে না? অডিবল সাউন্ডের ওয়েভলেন্থ হলো বড়। বুঝছো কেন? আমাদের তো জানি অডিবল রেঞ্জ কত, 20 থেকে 20,000 হার্টজ নাকি?
সো তাহলে আল্ট্রাসাউন্ড কাদেরকে বলি? যাদের ফ্রিকোয়েন্সি 20,000 হার্টজ থেকে বড় তাদেরকে আমরা আল্ট্রাসাউন্ড বলি, রাইট? সো তাহলে আল্ট্রাসাউন্ডের ফ্রিকোয়েন্সি হলো হাই, সো তার মানে তার ওয়েভলেন্থ হলো ছোট, নাকি জেরিন? জি ভাইয়া। তো তাহলে ওয়েভলেন্থের সাথে আমাদের ডিফ্রাকশনের কানেকশন কেমন ছিল মনে আছে? আজকে আমরা ডিফ্রাকশনটা রিভিশন দিব, বাট মনে থাকলে পরে ভালো। কি হয়? when the gap size and the wavelength are more or less equal, তো তখন কি হবে? ডিফ্রাকশন সবচেয়ে ভালো মতো হবে, তাই না? হ্যাঁ। তো তাহলে ওই জিনিসটা এখানের মধ্যে আমাদের কাজে আসবে, যে দেখো অডিবল সাউন্ডের ফ্রিকোয়েন্সি হলো কম, তো তার মানে তার ওয়েভলেন্থ হলো বড়। তো এখানের মধ্যে দুইটা কথা বলা যায়, একটা কি ফ্রিকোয়েন্সি বাড়াইলে তো আমাদের ডিটেইল আরো বাড়ে, মানে কি আমরা আরো ছোট ডিসটেন্স মেজার করতে পারি। তো এইখানের মধ্যে তারা অ্যানসারটা কি বলতেছে যদি আমরা দেখি, কি বলে, এই যে আল্ট্রাসাউন্ড হ্যাভ আ শর্টার ওয়েভলেন্থ অর টাইম পিরিয়ড। তো তাহলে এখানের মধ্যে কি আল্ট্রাসাউন্ড দিয়ে শর্ট একটা পালস প্রডিউস করা পসিবল। সো শর্ট পালস প্রডিউস করলে পরে কি হবে? পালস যত শর্ট হবে তত স্মলার ডিসটেন্স বের করা যাবে, তাই না? যে দেখো এইগুলা আমাদের ওই সুটেবিলিটি টেস্টের মধ্যে সবকিছু। সুটেবিলিটি টেস্টের মধ্যে দেখো তো পালস ডিউরেশন, এই যে ম্যাক্সিমাম পসিবল পালস ডিউরেশন, এখানের মধ্যে কাজটা কি মিনিমাম কতটুকু ডিসটেন্স মেজার করা যাবে তার সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। সো তাহলে তোমার পালস ডিউরেশন যত কি হবে, ম্যাক্সিমাম পসিবল পালস ডিউরেশন যত এখানের মধ্যে বাড়াবা তত তোমার মিনিমাম ডিসটেন্স যেটা মেজার করতে পারবো ওইটা নিয়ে আমাদের একটা ইফেক্ট আসবে। কেমন টাইপের? ওখানের মধ্যে বলতেছে দেখো শর্টার পসিবল পালস ইউজিং আল্ট্রাসাউন্ড। সো তাহলে কি করতে পারে? আল্ট্রাসাউন্ড ডিটেক্টস মোর ডিটেইল দেন পসিবল ফর সাউন্ড, যে অডিবল সাউন্ডের থেকে আল্ট্রাসাউন্ড কি করতে পারবে? আরো ডিটেইলড ইনফরমেশন আমাদেরকে দিতে পারবে। আর আরেকটা কাজ কি যেটা তুমি বলছো ডিফ্রাকশনের কথা, কি হবে? সাউন্ড উড ডিফ্রাক্ট মোর অ্যারাউন্ড অবস্টাকলস। তো তাহলে নরমাল অডিবল সাউন্ড কি হয়ে যাবে? ডিফ্রাকশন হয়ে চলে যাবে, কিন্তু আল্ট্রাসাউন্ড তার ওয়েভলেন্থ যেহেতু ছোট, তো তাহলে সে কি করতে পারবে? রেগুলার ডে যেসব গ্যাপ সাইজ থাকে, রেগুলার ডে গ্যাপ সাইজ বলতে আমাদের রিয়েল লাইফে যে ডোরওয়ে বা একটা গাড়ির থেকে তার রিয়ার সাইডের বা এই যে ডিসটেন্স গুলা, এই গ্যাপ সাইজ গুলা কি রিলেটিভলি বড়, যে আল্ট্রাসাউন্ডের ওয়েভলেন্থের রেসপেক্টে এই গ্যাপ সাইজ গুলা হলো বড়। সো তাহলে এখানের মধ্যে কি করা যাবে? আল্ট্রাসাউন্ড ইউজ করলে ডিফ্রাকশনটাকে অ্যাভয়েড করা যাবে। কিন্তু তুমি যদি অডিবল সাউন্ড ইউজ করো তো তখন কি হবে? এটা ডিফ্রাকশন হয়ে ছড়ায় ছিটায় চলে যাবে, তোমার রিফ্লেকশনটা সুন্দর মতো কি হবে না, ফেরত আসবে না। ওকে, তো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা হলো এরকম যে কাজটা কি আল্ট্রাসাউন্ড হ্যাজ আ শর্টার ওয়েভলেন্থ। তো আমরা অ্যানসারটা লিখবো এরকম যে আল্ট্রাসাউন্ড হ্যাজ আ শর্টার ওয়েভলেন্থ। তো ওয়েভলেন্থ যদি ছোট হয় তো তখন কি করবে? সো ক্যান ডিটেক্ট মোর ডিটেইল দেন অডিবল সাউন্ড। সরি, এই অ্যানসারটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? ওকে, সো তাহলে এই অ্যানসারটা নিয়ে কারো যদি কোনো কনফিউশন না থাকে দ্যাটস ভেরি গুড। এরপর আমরা যদি দেখি বি নাম্বার কোয়েশ্চেন কি বলতেছে, such sensors depend on reflection and do not always work for sloping objects such as rubbish skips as shown in the photograph। যে এইখানে সেন্সরটা লাগানো, তো সেন্সর থেকে এই আল্ট্রাসাউন্ড আসলো, তো রিফ্লেকশন তো ডিরেক্টলি আসবে না, রিফ্লেকশন তো যাবে নিচে, নাকি মারিয়া?
রিফ্লেকশনটা ডিরেক্টলি গাড়ির কাছে ফেরত না এসে কি করবে, রিফ্লেকশনটা অন্যদিকে চলে যাবে। তো তাহলে হ্যাঁ। স্লোপিং অবজেক্টের জন্য এটা সুটেবল কেন হবে না, বা সেন্সরটা ঠিকমতো কাজ করবে না কেন? বিকজ সাউন্ড উইল বি রিফ্লেক্টেড অ্যাওয়ে ফ্রম দ্য সেন্সর। বুঝতে পারছো? সার্বিকের কি এখন কোয়েশ্চেন নাম্বার 1 নিয়ে কোনো কনফিউশন আছে আর? ওকে, সো তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 1 শেষ। নাও লেটস গো টু কোয়েশ্চেন নাম্বার 2। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 2টা স্ট্রিং নিয়ে, যে স্ট্যান্ডিং ওয়েভস অন আ স্ট্রিং, এটা আজকে আমরা রিভিশন দিব, দেন আজকে রিভিশন দিয়ে আজকে এটা করাই দিব আমি, সমস্যা নাই। এখন আমরা স্ট্যান্ডিং ওয়েভের একটা কোয়েশ্চেন করব, কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 তে কি বলতেছে দেখি। A vibration generator vibrates vertically to create what? To create a standing wave in a spring as shown in photograph 1. যে কি করতেছে, দাঁড়াও এটা আমি একটু যদি পোর্ট্রেট মোডে নেই তো তাহলে ডায়াগ্রামটা সুন্দর মতো দেখা যাবে। ওকে, সো এখন এখানের মধ্যে দেখো কি দেখাচ্ছে, a vibration generator vibrates vertically, যে আপ এন্ড ডাউন ভাইব্রেট করতেছে আর কি, বুঝছো? ভাইব্রেশন জেনারেটরটা এরকম উপরে নিচে যাইতেছে, সো তাহলে স্প্রিংটাকেও কি করতেছে, এরকম উপরে নিচে অসিলেট করাইতেছে। এটা তো বুঝতেছো সবাই নাকি? তো এখন উপরে নিচে অসিলেট করাইতেছে, সো হোয়াট ইজ হ্যাপেনিং, নিচে তো ভাইব্রেশন জেনারেটর হলো সোর্স, তো ভাইব্রেশন জেনারেটর থেকে একটা ওয়েভ আসতেছে, আর এই যে উপরে একটা জায়গায় আটকায় রাখা না, তো এখান থেকে কি হবে, রিফ্লেকশন ফেরত আসবে নাকি জেরিন? তো রিফ্লেক্টেড ওয়েভ আর অরিজিনাল ওয়েভ, তারা কি দুইটা অপোজিটলি ট্রাভেলিং ওয়েভ নাকি? তো দুইটা অপোজিটলি ট্রাভেলিং ওয়েভ উইথ দ্য সেম ফ্রিকোয়েন্সি, সেম অ্যামপ্লিটিউড এন্ড কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স, তো তাহলে তাদের মধ্যে কি হবে, ইন্টারফিয়ারেন্স হইলে পরে একটা স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট করবে না? তো স্ট্যান্ডিং ওয়েভটা ক্রিয়েট করছে আর কি। তো বলতেছে কি, দ্য পজিশনস এক্স শো ওয়্যার দ্য কয়েল আর স্টেশনারি, তো তার মানে এক্স হলো কি, এক্স আর দ্য পজিশন অফ নোডস নাকি? আর এটার নাম কি, দুইটা নোডের মাঝখানে সাইমা, অ্যানোড। দুইটা নোডের মাঝখানে আমাদের এই জায়গাটার নাম কি হবে? এই হলো আমাদের সবগুলোর নোড। ওকে, আর দুইটা নোডের মাঝখানে যে জায়গাটা, এটাকে আমরা কি বলি, অ্যান্টিনোড। এগুলো সবগুলো জায়গায় অ্যান্টিনোড আর কি, এগুলা লিখলাম না। তো এখন এটা দিয়ে আমাদের কাজটা কি, এখানের মধ্যে আমাদের কাজটা হলো এরকম, কি বলতেছে দেখো, ফটোগ্রাফ 2 shows a section of the spring, তো স্প্রিং এর পুরা স্প্রিং এর থেকে একটা ছোট একটা সেকশন নিয়ে আসছে এখানের মধ্যে, কি করতেছে বলতেছে, the coils are at position marked y look blurred because the coils are in motion, যে y এর এখানে ব্লারি হয়ে গেছে কেন, বিকজ কয়েলটা অসিলেশনে আছে, মুভ করতেছে। আর এক্স লেখা যে সব পজিশন, ওই সব জায়গাগুলোতে কয়েলটা কি আছে, স্টেশনারি, যে মুভ করতেছে না। অলরাইট, সো তার মানে এক্স গুলো হলো স্টেশনারি পজিশন which are called node, আর ওয়াই হলো অ্যান্টিনোড আর কি, ঠিক আছে? তো এখন এ নাম্বারে কি বলতেছে দেখো, explain why the waves in, কি বলে, ওয়েভ shown in photograph 2 must be longitudinal, তো ওয়েভ গুলা যেটা দেখানো আছে এটা লংগিটিউডিনাল কেন হইতেই হবে, বিকজ আমাদের ডিরেকশন অফ অসিলেশন হলো ভার্টিক্যাল, যে আপ এন্ড ডাউন, আর ডিরেকশন অফ ওয়েভ মোশনটাও কি ভার্টিক্যাল। সো ডিরেকশন অফ ওয়েভ মোশন আর ডিরেকশন অফ পার্টিকেল অসিলেশন তারা কি প্যারালেল। তো ডিরেকশন অফ ওয়েভ মোশন আর ডিরেকশন অফ পার্টিকেল ভাইব্রেশন যদি প্যারালেল হয়, তো তাহলে কি হবে, এটা কেমন টাইপের ওয়েভ, ট্রান্সভার্স নাকি লংগিটিউডিনাল?
তো এটাকে আমরা এর জন্য কি বলবো, লংগিটিউডিনাল ওয়েভ বলবো, তাই না? তো এখানের জন্য দেখো তার অ্যান্সারের মধ্যে কি বলছে। কোশ্চেন নাম্বার 3 আমাদের অ্যাকচুয়ালি কি বলতেছে, the vibration generator is vibrating along the axis of the spring, তাই না? যে স্প্রিং এর অ্যাক্সিস বরাবর এরকম ভাইব্রেট করতেছে। আর এখানের মধ্যে বলা যায় কি যে দেয়ার আর কম্প্রেশনস এন্ড রেয়ারফ্যাকশন, যে আমাদের লংগিটিউডিনাল ওয়েভের মধ্যে কি থাকবে, কিছু কিছু জায়গায় the particles will be very close together আর কিছু কিছু জায়গায় the particles will be further apart from each other। কম্প্রেশনের জায়গায় ক্লোজ টুগেদার থাকে আর রেয়ারফ্যাকশনের জায়গায় কি দূরে দূরে থাকে। ওকে, এন্ড এখানের মধ্যে বলতেছে কি যে the displacement or vibration is parallel to the direction of propagation of the wave, যে ওয়েভ যেদিকে মুভ করতেছে ওইটার প্যারালেল হলো ডিরেকশন অফ অসিলেশন। সো তার মানে এটা কেমন টাইপের ওয়েভ, লংগিটিউডিনাল ওয়েভ। তো তাহলে আমাদের দুইটা পয়েন্ট কি কি হবে জেরিন, একটা হবে হলো কম্প্রেশন এন্ড রেয়ারফ্যাকশন আছে, এটা একটা ব্যাপার, আর আরেকটা ব্যাপার কি the displacement is parallel to the direction of wave propagation or the vibration is the parallel to the direction of wave propagation। বুঝতে পারছো? আচ্ছা ভাইয়া, কম্প্রেশন আর রেয়ারফ্যাকশনের জায়গায় আমি যদি রিজিয়নস অফ হায়ার প্রেসার আর রিজিয়নস অফ লোয়ার প্রেসার হ্যাঁ লিখি তাহলে কি একই কথা, কোনো সমস্যা নাই। বাট কম্প্রেশন এন্ড রেয়ারফ্যাকশন হলো আমাদের টেকনিক্যাল টার্ম, তো যে লংগিটিউডিনাল ওয়েভের জন্য স্পেসিফিক্যালি ওরকম আমরা ইউজ করি, তো এই দুইটা টার্ম ইউজ করলে আরো সেফ আর কি, ঠিক আছে? এমনিতে রিজিয়নস অফ হাই প্রেসার এন্ড লো প্রেসার ওরকম দিয়ে আমরা অ্যাকচুয়ালি কম্প্রেশন এন্ড রেয়ারফ্যাকশন কে এক্সপ্লেইন করি, বাট ওই দুইটা টার্ম স্পেসিফিক্যালি থাকলে পরে বেটার আর কি, বুঝছো? জি ভাইয়া। ওকে, এখন বলতেছে কি যে the positions marked X are nodes, state what is meant by a node। নোডটা কি, position of zero displacement in a standing wave, তাই না? নোডটা কি, a point with zero amplitude or a point where the displacement is always what, নোড হলো এমন একটা পয়েন্ট যেখানে অলওয়েজ ডিসপ্লেসমেন্ট কত থাকবে, জিরো থাকবে। ওকে, আচ্ছা এই মিটিং এর 1 মিনিটের কম আছে, তোমরা নেক্সট টাই জয়েন করো, ওখানে বাকিগুলো দেখতেছি। ওকে, সো তাহলে এখন আমরা যদি কন্টিনিউ করি, কোশ্চেন নাম্বার 3A দেখলাম, 3B দেখলাম, এখন 3C কি বলে দেখি। বলতেছে এক্সপ্লেইন হাউ আ স্ট্যান্ডিং ওয়েভ ইজ প্রোডিউসড, একদম মুখস্থ অ্যানসার, ঠিক আছে? এইখানে কোনো মার্কস লুজ করা যাবে না, নেভার। কি কি পয়েন্ট আমাদের মেইন পয়েন্ট গুলো হলো, টু অপোজিটলি ট্রাভেলিং ওয়েভস, এটা হলো একটা পয়েন্ট। দেন আমাদের কি থাকতে হবে, এই দুটো অপোজিটলি ট্রাভেলিং ওয়েভের সেম ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ আর অ্যামপ্লিটিউড। ওকে, এন্ড এগুলা থাকলে পরে আমরা একটা ওয়েভকে কি বলি, এগুলা থাকলে পরে আমরা একটা ওয়েভকে বলি কোহেরেন্ট, তাই না? তো তাহলে এই একটা ব্যাপার। তো তখন কি করবে, দুইটা অপোজিটলি ট্রাভেলিং ওয়েভ উইথ সেম ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ এন্ড অ্যামপ্লিটিউড, আর তাদের মধ্যে কি হইতে হবে, ইন্টারফিয়ারেন্স হইতে হবে না, আর কি বলতে পারি সুপারপজিশন হইতে হবে। সো ইন্টারফিয়ারেন্স বা সুপারপজিশন হইলে পরে কি হবে, কয়েক জায়গায় কনস্ট্রাকটিভ, কয়েক জায়গায় ডিস্ট্রাকটিভ, একদম ফিক্সড পজিশন, যে ফিক্সড কতগুলা পজিশনে অলওয়েজ কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হবে, ফিক্সড কতগুলি পজিশনে অলওয়েজ ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হবে। সো তাহলে সুপারপজিশন or superpose with each other, সো তাহলে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স এর জায়গায় অ্যান্টিনোড আর ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স এর জায়গায় নোড। অলরাইট, সো আমরা যদি ওদের পয়েন্টস গুলো দেখি তারা কি কি বলতেছে দেখ। এখানের মধ্যে কাজটা কি, ওয়েভস আর ট্রাভেলিং ইন বোথ ডিরেকশনস অর অপোজিট ডিরেকশনস, এটা একদম ফিক্সড। তো দুইটা অপোজিটলি ট্রাভেলিং ওয়েভ, when the two waves meet they superpose or interfere। তো তাহলে দুইটা অপোজিটলি ট্রাভেলিং ওয়েভ যখন নাকি তারা ইন্টারফিয়ার করবে, কি করবে,
producing points where waves are in phase and points where they are in anti-phase. So in phase এ থাকলে পরে constructive interference হবে, so anti-node create করবে, আর anti-phase এ থাকা মানে destructive interference create করবে, মানে node produce হবে। ওকে, সো এইগুলো হলো আমাদের ফিক্সড কয়েকটা পয়েন্ট যেগুলো অলওয়েজ আমাদের অ্যানসারে কভার করা লাগবে। তো কোন অ্যানসারে? যখন নাকি কোশ্চেনটা করবে হাউ আ স্ট্যান্ডিং ওয়েভ ইজ প্রোডিউসড। ওকে, সো তাহলে স্ট্যান্ডিং ওয়েভ কিভাবে প্রোডিউস হয় এই রিলেটেড কোশ্চেনে কি কারো কোনো প্রবলেম হবে? মারিয়া? হ্যাঁ স্যার। ওকে, সো তাহলে এটা গেল আমাদের 3C। এরপরে ডি নাম্বারে কি বলতেছে আমরা যদি দেখি, দেখো the frequency of the standing wave in photograph 1 is 34 hertz, so we already know the frequency। এখন বলতেছে যে show that the velocity of the longitudinal waves in the spring is about 5 cm, যে show that এর ম্যাথ। তো তাহলে যত সিগনিফিকেন্ট ফিগারে শো করতে বলে আমরা কত সিগনিফিকেন্ট ফিগারে অ্যানসার দেই জেরিন? তার থেকে একটা বেশি সিগনিফিকেন্ট ফিগার। এক্সিলেন্ট, যত সিগনিফিকেন্ট ফিগারে শো করতে বলবে তার থেকে একটা এক্সট্রা সিগনিফিকেন্ট ফিগার আমরা অ্যানসারটা দিব। তো আমরা দেখি স্পিড বের করার জন্য, যে ভেলোসিটি অফ দা ওয়েভ বের করার জন্য কি লাগবে? ভেলোসিটি ইকুয়াল টু কি মারিয়া? ভেলোসিটি অফ a wave is equal to frequency into wavelength, নাকি? হ্যাঁ। তো এখন ফ্রিকোয়েন্সি জানি, তো ভেলোসিটি বের করার জন্য আর কি দরকার? ওয়েভলেন্থটা দরকার। তো এখন আমাদের ফটোগ্রাফের মধ্যে ইনফরমেশন আছে যেটা ইউজ করে আমরা ওয়েভলেন্থটা বের করতে পারি। তো আমরা ওখানের মধ্যে যাই। ওকে, সো এখন আমি যদি ডায়াগ্রামে একটু আঁকি, দেখো বুঝতে পারবা। এই নোড, এখানে নোড, আরেকটা নোড, আরেকটা নোড, প্রতিটা এক্স কি? প্রতিটা এক্স হলো আমার নোড, তাই না? তো আমার স্ট্যান্ডিং ওয়েভটা অ্যাকচুয়ালি দেখতে এরকম নাকি মারিয়া? আচ্ছা, তো এখন এখানের মধ্যে খেয়াল করো, ব্যাপারটা কি বলতেছি। একটা নোড থেকে আরেকটা নোডের ডিসটেন্স কত জেরিন? What is the distance Half between two wavelength. consecutive nodes? Half lambda. Very good. So তাহলে half lambda, half lambda, half lambda, half lambda, এরকম কয়টা হাফ আছে? So একটা 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা নাকি? 10টা হাফ ল্যামডা আছে। তো তার মানে টোটাল কয়টা ল্যামডা আছে? 5 ল্যামডা নাকি? তো তাহলে টোটাল আমাদের ওয়েভলেন্থ কত? এখানে 5 কমপ্লিট ওয়েভলেন্থ। তো 5টা কমপ্লিট ওয়েভলেন্থের লেন্থ হলো এই যে 72 সেন্টিমিটার। সো তার মানে 5 ল্যামডা ইজ ইকুয়াল টু হোয়াট? 72 সেন্টিমিটার, মানে 72 ইনটু 10 টু দি পাওয়ার -2 মিটারে নিলাম। তো তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু হোয়াট? 72 ইনটু 10 টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই 5, নাকি? এভাবে করে আমরা ল্যামডাটা ডিটারমাইন করতে পারবো না? সবাইকে বুঝতে পারতেছো ল্যামডাটা আমি কিভাবে বের করলাম? সার্বিক? হ্যাঁ ভাই। সো তাহলে কনজিকিউটিভ যে নোডগুলি থাকবে তাদের মধ্যে সেপারেশনটা হবে হাফ ল্যামডার সমান। সো তাহলে আমরা দেখলাম কয়টা নোডের সাথে নোডের ডিফারেন্স, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10। তো তাহলে 10 হাফ ল্যামডা আছে। তো তাহলে 10টা হাফ ল্যামডা মানে কত? 5 ল্যামডা। তো তাহলে 5 ল্যামডা ইজ ইকুয়াল টু 72 সেন্টিমিটার। তো তাহলে 1 ল্যামডা ইজ ইকুয়াল টু হোয়াট? সো তাহলে একটা ওয়েভলেন্থের ভ্যালু আমরা বের করে ফেললাম। কত আসে? 72 ইনটু 10 টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই
5, which is 0.144 meter. ঠিক আছে, 0.144 মিটার। এখান থেকে আমরা ওয়েভলেন্থটা পাইছি, সো উই নো দ্য ফ্রিকোয়েন্সি টু বি এইটা, আর ওয়েভলেন্থটা আমরা বের করছি এইটা। ওই ওয়েভলেন্থের ওয়ার্কিংটা এখানে দেখাবো, ডায়াগ্রামের ওখানে দেখাইছি তো, ওয়েভলেন্থের ওয়ার্কিংটা এখানে তোমরা দেখাবা, দেন এটা মাল্টিপ্লাই করলে পরে কি আসে 4.9 4.896 মিটার পার সেকেন্ড। সো যেটা বলছিলাম একটু আগে, ওয়ান সিগনিফিকেন্ট ফিগারে শো করতে বলছে, সো তাহলে তার থেকে কি করব মারিয়া, একটা সিগনিফিকেন্ট ফিগার বেশি দিব, রাইট? তো তাহলে 4.9 সেন্টি কি বলে মিটার পার সেকেন্ড, শোন লিখতেও পারো, নাও লিখতে পারো, যায় আসে না। ওকে, এই ক্যালকুলেশনটা নিয়ে কি কোনো কনফিউশন আছে সার্বিক? না ভাইয়া। ওকে, এরপর এখন এখানের মধ্যে দেখো কি বলতেছে, ই নাম্বারে, the velocity of the longitudinal wave in the spring is also determined by finding the time for a pulse to travel along the length of the spring. So তার মানে একটা পালস 72 সেন্টিমিটার তো লেন্থ অফ দ্য স্ট্রিং, সো তাহলে একটা পালসের 72 সেন্টিমিটার যাইতে 72 সেন্টিমিটার আসতে কতটুকু সময় লাগে, এটা বের করে কি করা যায়, ওয়েভের স্পিডটা বের করা যায়। সরি, আমি এটাকে ল্যান্ডস্কেপ মোডে নিয়ে যাই, তো তাহলে লেখাগুলো ক্লিয়ারলি দেখতে পাবা। তো কি বলতেছে এখানের মধ্যে দেখো, the spring is filmed, সো তাহলে ভিডিও করতেছে তারা, কি হইতেছে, the spring is filmed while a pulse is created at the bottom and allowed to reflect from the top. ওকে, সো তাহলে উপর থেকে একটা পালস ক্রিয়েট করা হয়েছে, দেন ওই পালসটা অ্যালং দ্য স্প্রিং মুভ করে নিচে যায়, নিচে যে রিফ্লেক্ট করে উপরে যায়, আবার নিচে আসে, আবার উপরে যায়, আবার নিচে আসে, আবার উপরে যায়, এরকম হয়েছে কয়বার, the pulse travels up and back down the spring 21 times. সো তার মানে 21 বার উপরে গেছে নিচে নামছে, উপরে গেছে নিচে নামছে। ওকে, তো এখন বলতেছে কি, show that the velocity of the longitudinal waves in the spring determined by this method is also about 5 meter per second. তো ওই 21 বার উপরে নিচে যাইতে তার সময় লাগছে হলো 6.17 সেকেন্ডস, আর লেন্থ অফ দ্য স্প্রিং হলো 72 সেন্টিমিটার। তো এখানের মধ্যে ভেলোসিটি ইজ ইকুয়াল টু কি, ডিসটেন্স কভার ডিভাইডেড বাই টাইম। তো এখন কতটুকু ডিসটেন্স কভার করছে জেরিন, 21 বার সে কি করছে, উপরে গেছে, 21 বার সে কি করছে, নিচে নামছে নাকি জেরিন? হ্যাঁ, তো তাহলে 21 বার উপরে যাওয়ার জন্য ডিসটেন্স কত, 21 ইনটু 72, 72 সেন্টিমিটারে ছিল, মিটারে নিলাম, এন্ড এটা কি জাস্ট 21 বার কি সে শুধু উপরেই গেছে, হ্যাঁ নিচেও নামছে। নিচেও নামছে। সো তাহলে নিচে যখন নামছে তখন তার আবার ডিসটেন্স কভারড কত হয়েছে, 2 টাইমস বেশি হলো না, উপরে যাইতে যতটুকু ডিসটেন্স নিচে নামতে ইকুয়াল অ্যামাউন্ট অফ ডিসটেন্স। সো তাহলে একবার উপরে যে নিচে নামতে হলো এইটা, যে একবার উপরে গেছে একবার নিচে নামছে, ওইটার জন্য কি হবে, লেন্থ অফ দ্য স্প্রিং ইনটু 2, আর উপরে নিচে টোটাল গেছে কয়বার, 21 বার। সো তাহলে এটার জন্য ইনটু 21। এটা কি সবাই বুঝতে পারতেছো কি করলাম মারিয়া? হ্যাঁ ভাইয়া। Then divided by the time taken, which is 6.17 seconds. So এটার জন্য যদি আমরা ক্যালকুলেটরে বসাই, 21 into 72 into 10 to the power minus 2 into 2 divided by 6.17, এটা করলে পরে 4.90 আসে। সো এটাকেও আমরা কত লিখবো, 4.9 মিটার পার সেকেন্ড। যে ওয়ান সিগনিফিকেন্ট ফিগারে শো করতে বলছে, তো আমরা একটা সিগনিফিকেন্ট ফিগার কি করছি, এক্সট্রা দিছি। এটা নিয়ে কি কোনো কনফিউশন আছে? একদম ইজি একটা ক্যালকুলেশন, তাই না? ওকে, এরপর আমরা দেখি এফ নাম্বারে কি বলতেছে। একটু আগে তো লংগিটিউডিনাল ছিল, যে স্প্রিংটা উপরে নিচে ভাইব্রেট করতেছিল আর ওয়েভটাও উপরে নিচে যাচ্ছিল, কিন্তু এখন কি হইতেছে দেখো, এখন ওয়েভ যাচ্ছে উপরে বা ওয়েভ যাচ্ছে নিচে, যেটাই বলতে পারো, কিন্তু পার্টিকেল গুলো যে স্প্রিংটা অসিলেট করতেছে কেমন,
লেফটে এন্ড রাইটে, তাই না? স্প্রিংটা অসিলেট করতেছে লেফট টু রাইট অর রাইট টু লেফট যেটা বলো, আর ওয়েভ যাচ্ছে উপরে নিচে। তো তাহলে এটা কেমন টাইপের ওয়েভ, লংগিটিউডিনাল নাকি ট্রান্সভার্স? সো এটা হবে আমাদের ট্রান্সভার্স ওয়েভ। আচ্ছা, তো কি বলতেছে এখানের মধ্যে এফ নাম্বারে, the vibration generator is then turned sideways so that it vibrates horizontally। তো এখন বলতেছে ফটোগ্রাফ কি বলে, photograph 3 was taken using কি বলে was taken when the frequency was set to 14 hertz। সো তাহলে ফ্রিকোয়েন্সি যখন 14 হার্টজ তখন এই ছবিটা তোলা হয়েছে। লেন্থ অফ দ্য স্প্রিং আগের মতনই আছে, 72 সেন্টিমিটার আছে। সো আমরা ফ্রিকোয়েন্সি জানি, লেন্থ অফ দ্য স্প্রিং জানি। এখন এখানের মধ্যে আমাদের কাজ করতে বললো যে compare the patterns shown in photograph 1 and photograph 3। তো এখন এখানের মধ্যে দেখো এটাও তো একটা স্ট্যান্ডিং ওয়েভ নাকি সাইমা? এখানের মধ্যে একটু অ্যানসার গুলা দেখো, এটাও হলো আমাদের একটা স্ট্যান্ডিং ওয়েভ। এই জায়গায় একটা নোড, এই জায়গায় একটা নোড, এই জায়গায় একটা নোড, এই জায়গায় একটা নোড, এই জায়গায় একটা নোড নাকি? তো তাহলে এখানে নোড কয়টা? এখানের মধ্যে 1 2 3 4 5, তো তাহলে 5টা নোড। তো নোড হলো 5টা, এন্ড 1 2 3 4, এন্ড অ্যান্টি নোড হলো কয়টা? 4টা। ঠিক আছে, আর আমাদের ফটোগ্রাফ 1 এ কি ছিল? ফটোগ্রাফ 1 এ নোড হলো কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো তাহলে কম্পারিজন যদি করি কি কি হয়, ফটোগ্রাফ 3 তে নোড হলো 5টা, আর ফটোগ্রাফ 1 এ নোড হলো 11টা। ফটোগ্রাফ 3 তে অ্যান্টি নোড হলো 4টা, সরি ফটোগ্রাফ 1 এ অ্যান্টি নোড কয়টা হবে? 10টা, ওটা গুনে দেখতে পারো। দেন এখানের মধ্যে কাজটা কি দেখো, তো তাহলে ওয়েভলেন্থ, এখানের জন্য ওয়েভলেন্থটা কি হবে বলতো? লেন্থ তো 72ই আছে নাকি? তো তাহলে এখানে নোডের থেকে নোডের সেপারেশন কত? যে রেঞ্জে বলছিল λ/2। তো এখানে একটা λ/2, দুইটা λ/2, তিনটা λ/2, চারটা λ/2। তো তাহলে এখানে টোটাল ওয়েভলেন্থ কত? 2 ল্যামডা, যে হাফ প্লাস হাফ মিলে 1, হাফ প্লাস হাফ মিলে 1। সো তাহলে 1 আর 1 মিলে 2 আর কি। সো তাহলে 2 ল্যামডা ইজ ইকুয়াল টু 72 সেন্টিমিটার। তো 1 ল্যামডা ইজ ইকুয়াল টু হোয়াট? 36 সেন্টিমিটার। তো ফটোগ্রাফ 3 তে ওয়েভলেন্থ হলো বড় নাকি? ফটোগ্রাফ 3 তে ওয়েভলেন্থ হলো বড় মানে ফ্রিকোয়েন্সি কম, রাইট? ফটোগ্রাফ 3 তে ওয়েভলেন্থ বড়, ফ্রিকোয়েন্সি কম, আর ফটোগ্রাফ 1 এ হলো উল্টা ব্যাপার। দেন আর কি কম্পারিজন করা যায় সাইমা, বলতে পারবা? টোটাল মার্কস তো 3, আমরা নোড এন্ড অ্যান্টি নোডের নাম্বার নিয়ে বলছি একটা কথা, দেন ওয়েভলেন্থ আর ফ্রিকোয়েন্সি নিয়ে বলছে একটা কথা। দেন আর কি কম্পারিজন করা যায়? একটা হলো লংগিটিউডিনাল আর একটা কি ট্রান্সভার্স না? তো তাহলে এরকম টাইপের আমরা একটা ডিসকাশন করতে পারি। তারা এখানে অ্যানসারের মধ্যে কি লিখছে যদি আমরা দেখি, কম্পারিজনের মধ্যে সিমিলারিটিস ডিফারেন্স দোনোটাই লিখছে তারা, যে দোনোটাই স্ট্যান্ডিং ওয়েভ, দোনোটারই দুই এন্ডে নোড আছে, আর সেকেন্ডটার জন্য ওয়েভ ভেলোসিটি বের করছে কত? 5 মিটার পার সেকেন্ড। সো স্পিড অফ দা ওয়েভ দোনোটার সময় সেম। তো তার মানে দোনোটাই স্ট্যান্ডিং ওয়েভ, দোনোটারই দুই এন্ডে নোড আছে। এটা সব স্ট্যান্ডিং ওয়েভেরই থাকে অলমোস্ট। ওপেন এন্ড যদি না থাকে ওইটা ব্যাপারে কথা বলবো একটু পরে স্ট্রিং নিয়ে যখন বলবো। আর দোনোটার ভেলোসিটি সেম। ডিফারেন্সটা কি? ফার্স্ট এরটায় 5টা ওয়েভলেন্থ কভার করা হয়েছে, 5 ল্যামডা, আর থার্ড ফটোগ্রাফে কয়টা ওয়েভলেন্থ কভার করা হয়েছে? 2 ল্যামডা। এটা আমরা দেখছি একটু আগে। দেন সেকেন্ড ওয়েভ ইজ আ ট্রান্সভার্স ওয়েভ, আর ফার্স্ট ওয়েভটা কি? লংগিটিউডিনাল। তো তাহলে এরকম আমরা কি করতে পারি? কম্পারিজন করে, কম্পারিজন মানে কি?
জাস্ট ডিফারেন্স গুলি বলবা না, তাদের সিমিলারিটিসও থাকবে, ডিফারেন্সেসও থাকবে। ওকে, এই কোশ্চেনটা নিয়ে কি কোনো প্রবলেম আছে? সো তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 3 শেষ। কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 এ কি বলতেছে? কোশ্চেন নাম্বার 4টা খুবই ইজি। দেখো, a book entitled Interesting Projects with a Microwave Oven suggests using chocolate to measure the speed of light. মানে চকলেট খাইবো, এটা দিয়ে কি করে না করে, মানে মাথা মাথা নষ্ট। The chocolate is placed on a non-metallic tray in the oven. So তাহলে মেটাল দিয়ে বানানো না এমন কোন একটা ট্রের মধ্যে কি করা হয়েছে, চকলেট গুলাকে রাখা হয়েছে। ঠিক আছে? The oven is switched on and a pattern is observed in the melting chocolate. তো চকলেট গুলাকে মেল্ট করতেছে, দেন একটা প্যাটার্ন দেখতে পাইছে। প্যাটার্নটা দেখো কেমন, এই যে কয়েকটা জায়গা দেখতেছো, এই যে এই জায়গাটা, এই জায়গাটা, এইগুলি জায়গাতে কি হয়েছে, চকলেট গুলা মেল্ট হয়েছে নাকি? এগুলি জায়গাতে চকলেট গুলা মেল্ট হয়ে গেছে, আর মাঝের কতগুলি জায়গাতে, এগুলা জায়গাতে চকলেট গুলা কি হয় না, মেল্ট হয় না, এমন টাইপের ব্যাপার। ওকে, তো এখানের মধ্যে আমরা দেখবো কাজগুলা কোনটায় কি বলতেছে। কিছু কিছু জায়গায় বেশি হিট পাইছে, কিছু কিছু জায়গায় কম হিট পাইছে। তো এটার ব্যাপারটা কেন হইলো, ওই ব্যাপারে আমাদের কোয়েশ্চেন করবে, যে কিছু কিছু জায়গায় হিট অনেক বেশি, কিছু কিছু জায়গায় হিট অনেক কম। সো হোয়াট ইজ দ্য রিজন? কিছু কিছু জায়গায় কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হয়েছে, কিছু কিছু জায়গায় কি হয়েছে, ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হয়েছে। তো যেখানে যেখানে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স, ওখানে হিট গুলো একসাথে মিলে একজন আরেকজনকে বাড়ায় দিছে। আর যেখানে যেখানে ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হয়েছে, ওখানে উল্টা কাহিনী, যে ওখানে হিট গুলা কি করলো, একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে দিল। সো আমরা ফার্দার আর কি পাবো না, ওখানের মধ্যে কোনো হিট পাবো না। তো তার মানে চকলেটটা ওই জায়গায় কি হবে না, মেল্ট হবে না, এমন হলো ব্যাপার। তো এই কথাটা বলতেছে কি জিনিস, the photograph shows some lighter areas where the chocolate is melting and some darker areas where the chocolate remained hard. So তাহলে যেখানে হালকা হালকা হয়ে গেছে, ওখানে কি চকলেটটা গলে গেছে, আর যেখানে কালো কালো জায়গা, ডার্কার রিজিয়ন, ওখানে কি চকলেটটা তো ওখানে শক্ত আছে এখনো, মানে কি চকলেটটা মেল্ট করে নাই, মানে ওই জায়গাগুলোতে হিট পড়ে নাই। তো তার মানে এই জিনিসটা কে বলবা, এই জায়গায় আর এই জায়গায় চকলেটটা মেল্ট হয়েছে, কিন্তু মাঝে দিয়ে চকলেটটা মেল্ট হয় নাই। সো এটার মানেটা কি, এখানের মধ্যে আমাদের এই জায়গাটায় চকলেট মেল্ট হয় নাই, এখানে মেল্ট হয়েছে, এখানে মেল্ট হয়েছে। তো তাহলে এই দুইটা জায়গা, এটার মধ্যে আসলে কি হইতেছে দেখো তো, এগুলো আসলে স্ট্যান্ডিং ওয়েভের ব্যাপার, বুঝছো? যেখানে যেখানে মেল্ট হইতেছে ওই জায়গাগুলো অ্যাকচুয়ালি কি, ওই জায়গাগুলো হলো অ্যান্টিনোড, যে যেখানে হিট গুলা মিলে আরো মেল্ট করাতে হেল্প করছে। আর যেখানে যেখানে মেল্ট হয় নাই, ওই জায়গাগুলা কি নোড, যে ওখানে মাইক্রোওয়েভ গুলা একজন আরেকজনকে কি করে দিছে, ক্যান্সেল আউট করে দিছে। বুঝতে পারছো? তো তাহলে দুইটা লাইট রিজিয়নের মাঝে যে সেপারেশন, এটা কি হবে, একটা অ্যান্টিনোড থেকে একটা অ্যান্টিনোডের সেপারেশন কত, জেরিন নোড থেকে নোডের ডিসটেন্স ছিল হাফ ল্যামডা। সো তাহলে একটা অ্যান্টিনোড থেকে আরেকটা অ্যান্টিনোডের ডিসটেন্স কত হবে, হাফ ল্যামডাই হবে। তো এই রিলেটেড আমাদের কোশ্চেন আসছে নিচে, এটা নিয়ে আমরা ক্যালকুলেশন করব। দেখো কি বলতেছে, the book states that microwaves are emitted from the source in the oven. আচ্ছা, the microwave reflect off metal walls so that the microwaves reaching at any point arrive from different direction. So তাহলে এখানে নিচে ডায়াগ্রাম আঁকা আছে, দেখো সোর্স থেকে ওয়েভ ছাড়া হয়। তো একটা ওয়েভ এইদিকে গেল, এখানে আসলো, আর একটা ওয়েভ উপরে যে দেন এইখানে আসলো, দুইটা ওয়েভ এখানে মিট করছে। তো এই যে দুইটা ওয়েভ এসে মিট করতেছে, দুজন তো ইকুয়াল অ্যামাউন্ট অফ ডিসটেন্স কভার করবেই করবে, এমন কোনো কথা নাই। তো তার মানে কি থাকতে পারে, the waves that are meeting with each other or that are interfering with each other, তাদের মধ্যে কি থাকতে পারে, একজন বেশি ডিসটেন্স কভার করে থাকতে পারে, একজন কম ডিসটেন্স কভার করে থাকতে পারে। সো তার মানে দেয়ার ইজ আ পাথ ডিফারেন্স। ওকে, তাদের মধ্যে কি আছে, দেয়ার ইজ আ পাথ ডিফারেন্স বিটুইন দেম। তো পাথ ডিফারেন্স থাকলে পরে কি হবে,
কনস্ট্রাকটিভ বা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হইতে পারে, ওটা আমাদের কন্ডিশন গুলোর সাথে ম্যাচ করব, তাই না? কেমন কন্ডিশন ছিল? পাথ ডিফারেন্স যদি আমাদের কি হয়, ইন্টিজার মাল্টিপল অফ ল্যামডা যদি হয়, সো তখন কি হবে? কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। আর পাথ ডিফারেন্স যদি হাফ মাল্টিপল অফ ল্যামডা হয়, তো ওগুলাকে আমরা কি বলবো? ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, নাকি? তো এখানের মধ্যে আমরা উপরের কোয়েশ্চেনটা প্রথমে করে নিই। কি বলতেছে? The microwaves produce a standing wave pattern causing hot and cold regions in the oven. So আমাদের নিজেদের থেকে আর ডিটেক্ট করা লাগে না, আমি আগে থেকে বলে দিচ্ছি, কিন্তু তোমাদের কোয়েশ্চেনে আসলে বলে দিবে যে এখানে স্ট্যান্ডিং ওয়েভ রিলেটেড কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হচ্ছে। তো স্ট্যান্ডিং ওয়েভ ক্রিয়েট করতেছে, যার জন্য কিছু কিছু জায়গায় গরম বেশি, কিছু কিছু জায়গায় ঠান্ডা। তো বলতেছে the wavelength was determined to be 12 centimeter by measuring the distance between the adjacent hot and cold areas. So তাহলে হট আর কোল্ড এরিয়া মানে নোড আর অ্যান্টি নোডের মধ্যে ডিসটেন্স বের করে করে তারা ওয়েভলেন্থটাকে ডিটারমাইন করছে কত? 12 সেন্টিমিটার। সো উই নো দা ওয়েভলেন্থ। ঠিক আছে, ভালো কথা, আমাদেরকে ওয়েভলেন্থ বলে দিছে, এটা কাজে আসবে। কি কাজে আসবে? পাথ ডিফারেন্সের সাথে আমাদের ওয়েভলেন্থের কম্পারিজন করতে কাজে আসবে। পাথ ডিফারেন্সের সাথে ওয়েভলেন্থের কম্পারিজন করব কেন? তাহলে যেন আমরা বুঝতে পারি এটা কি কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের কন্ডিশনের সাথে মিলতেছে নাকি ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের কন্ডিশনের সাথে মিলতেছে। ওকে, তো তাহলে এখানের মধ্যে দেখো s থেকে x এর ডিসটেন্স আর x থেকে z এর ডিসটেন্স কত? sx হলো 9 সেন্টিমিটার আর xz হলো 23 সেন্টিমিটার। তো তাহলে s থেকে z এ এই পাথ দিয়ে গেলে পরে ডিসটেন্স কভার হবে কত সাইমা? এই দুইটার সামেশন। সো তাহলে কত হয়? 32 সেন্টিমিটার। ইন দা সেম ওয়ে আমরা আরেকটার জন্য বের করতে পারি, s থেকে y এ গেছে 36 সেন্টিমিটার, y থেকে z এ গেছে 8 সেন্টিমিটার। সো তাহলে গ্রিন যে পাথটা আঁকলাম এটার জন্য কি হবে? 36 প্লাস 8 মানে কত আসে? 44 সেন্টিমিটার। এখন এই যে দুইটা আমাদের কি দুইটা কি আলাদা আলাদা পাথ লেন্থ বের করছি, তাই না? যে এস এক্স জেড এই ওয়েভটা 32 সেন্টিমিটার ডিসটেন্স কভার করছে, আর এস ওয়াই জেড এই ওয়েভটা কি করছে? 44 সেন্টিমিটার ডিসটেন্স কভার করছে। সো হোয়াট ইজ দ্য পাথ ডিফারেন্স মারিয়া? এই দুইটার ডিফারেন্সটা বের করলে পেয়ে যাব না? 12. Path difference is equal to sxz minus syz, or তাদের মডুলাসটা আর কি, যেটা বড় থেকে ছোট মাইনাস করব। সো ইভেন্চুয়ালি 12 সেন্টিমিটার আসলো। সো পাথ ডিফারেন্স হলো 12 সেন্টিমিটার, ওয়েভলেন্থ হলো 12 সেন্টিমিটার। সো তাহলে পাথ ডিফারেন্স আর ওয়েভলেন্থের মধ্যে রিলেশনশিপ কেমন? পাথ ডিফারেন্স ইজ ইকুয়াল টু 1 ল্যামডা। ওকে, তো পাথ ডিফারেন্স যদি 1 ল্যামডার সমান হয়, তো তার মানে কি হবে? এই দুইটা ওয়েভের মধ্যে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে নাকি ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে? Constructor. ইন্টিজার মাল্টিপল অফ ল্যামডা যেহেতু, সো তাহলে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে, তাই না? সো তাহলে এটা হলো ব্যাপার, বাট এটা আমাদের প্রথমে চাই না। প্রথমে পাথ ডিফারেন্স তো বের করছি, তো বলছে ফেজ ডিফারেন্স কত এটা বের করতে। সো তাহলে পাথ ডিফারেন্স আর ফেজ ডিফারেন্স রিলেটেড একটা ফর্মুলা দেখছিলাম লাস্ট ক্লাসে, মনে আছে? ফেজ ডিফারেন্স ইজ ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইনটু পাথ ডিফারেন্স, রাইট? সো তাহলে 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা কত? 12 সেন্টিমিটার, আর এখানে পাথ ডিফারেন্সও 12 সেন্টিমিটার, কাটাকাটি। সো ফেজ ডিফারেন্স কত? 2 পাই। তো ফেজ ডিফারেন্স যদি 2 পাই হয় মানে কি 1 কমপ্লিট সাইকেল অ্যাপার্ট। সো তাহলে ফেজ ডিফারেন্স যদি কি হয়? ইভেন মাল্টিপল অফ পাই হয়, সো তখন তাকে আমরা কি বলি? দিস ইজ দ্য কন্ডিশন ফর কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। তো এইসব ব্যাপার আমাদের অন্য ক্যালকুলেশনে বা অন্য কোয়েশ্চেনে লাগতে পারে, এর জন্য আমি এখানের মধ্যে একটু ডিসকাস করে রাখলাম।
তো কি বলতেছে এখানে, explain how a pattern of hot and cold areas is produced in the chocolate. You should assume that each point in the chocolate is কি বলে, each point of the chocolate is reached by microwave following different paths only. So তাহলে প্রতিটা পয়েন্টেই মাইক্রোওয়েভ রিচ করতেছে চকলেটের, কিন্তু কি হইতেছে, কিছু কিছু পয়েন্ট গরম হইতেছে, কিছু কিছু পয়েন্ট ঠান্ডা থাকতেছে। কেন? সেইখানের মধ্যে আমাদের স্ট্যান্ডিং ওয়েভের প্যাটার্নের কথা বলবো, যে কি হইতেছে। প্রথমে তো যে ফেজ ডিফারেন্স বের করলাম 2 পাই, তো এখানের মধ্যে কি হচ্ছে দেখো, মাইক্রোওয়েভ গুলো সুপারপোজ করতেছে। ইন ফেজে থাকলে পরে কনস্ট্রাকটিভ, অ্যান্টি ফেজে থাকলে পরে ডিস্ট্রাকটিভ। ইন ফেজে থাকলে পরে কনস্ট্রাকটিভ হইলে পরে কি হবে, লার্জার অ্যাম্পলিটিউড, তো ওই রিজিয়ন গুলো গরম থাকবে। আর ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স মানে ওখানে ক্যান্সেল আউট করে দিচ্ছে, তো তার মানে ওই রিজিয়ন গুলো কি থাকবে, ঠান্ডা থাকবে। সো এটা হলো আমাদের মেইন এক্সপ্লেনেশন। এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? ওকে, সো তাহলে এটা নিয়ে যদি কোনো কনফিউশন না থাকে তো তাহলে পরে ভেরি গুড। এরপর আমরা দেখি সি নাম্বার, explain why the microwaves reaching a point in the chocolate must be coherent for these to occur. কোহেরেন্ট কেন হইতে হবে? কোহেরেন্ট না হইলে আমাদের অবজারভেবল কিন্তু কোনো ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন হয় না। যে কোহেরেন্ট কেন হওয়া লাগবে, এখানের মধ্যে কি বলতেছে, কোহেরেন্ট মিন্স আ কনস্ট্যান্ট ফেজ রিলেশনশিপ। সো তাহলে if the relationship is not constant, a point could be sometimes constructive sometimes destructive, যে ফিক্সড থাকবে না, যে কোন স্পেসিফিক প্যাটার্ন মেইনটেইন করবে না, যে একটা পয়েন্টে একবার কনস্ট্রাকটিভ হতে পারে, ওই পয়েন্টে আবার কিছুক্ষণ পরে কি হতে পারে, ডিস্ট্রাকটিভ হতে পারে। কিন্তু যদি কোহেরেন্ট হয় সো তাহলে পজিশন গুলা কি থাকবে, একদম ফিক্সড থাকবে, যে একদম ফিক্সড এই পজিশন গুলাতেই কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হবে, এন্ড ফিক্সড এই পজিশন গুলাতেই কি হবে, ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হবে। সো তাহলে কোহেরেন্ট কেন থাকতে হবে? বিকজ কোহেরেন্ট মানে হলো কনস্ট্যান্ট ফেজ রিলেশনশিপ থাকা। তো যদি কনস্ট্যান্ট ফেজ রিলেশনশিপ মেইনটেইন করতে না পারে তো তখন কি হবে, at the same point sometimes it will be constructive sometimes it will be destructive. ব্যাপারটা কি বুঝতে পারছো মারিয়া? দেন এই কোশ্চেনের লাস্ট পেপারটা কি বলতেছে, the microwave frequency stated on the oven as 2450 megahertz. তো তাহলে ফ্রিকোয়েন্সি জানি, তো বলতেছে evaluate the success of this experiment and determine the speed of light. যে আমাদের স্পিড অফ লাইট ডিটারমিনেশনে এই এক্সপেরিমেন্টের সাকসেস হওয়ার রেটটা কেমন। তো এখন এখানের মধ্যে ফ্রিকোয়েন্সিটা হলো এমন, ওয়েভলেন্থ আমরা বের করছি কত, 12 সেন্টিমিটার। সো দেখো তো 2450 মেগাহার্টজ মানে 10⁶, আর এই হলো আমাদের ওয়েভলেন্থ। তো তাহলে ফ্রিকোয়েন্সি ইনটু ওয়েভলেন্থ করলে পরে আমরা কি পাই, ভেলোসিটি পাই না নাকি? তো তাহলে ফ্রিকোয়েন্সি এন্ড ওয়েভলেন্থের প্রোডাক্ট দেখে আমরা প্রথমে দেখি কত আসে, 2450 ইনটু 10⁶ ইনটু 2 ডিভাইডেড কি বলে ইনটু 12 ডিভাইডেড বাই 100, এটা করলে পরে কত আসে, 2.94 into 10⁸. 2.94 ইনটু 10⁸ মিটার পার সেকেন্ড। আর আমাদের স্পিড অফ লাইট কত, 3 ইনটু 10⁸ মিটার পার সেকেন্ড। সো কি বলতেছে দেখো, ফার্স্টে v is equal to f lambda ইউজ করলাম, তো এটা আসলো। তো বলতেছে কি, যে সেন্সিবল কমেন্ট বেসড অন দা ক্যালকুলেটেড ভ্যালু। তো কি বলতে পারো, যে কাছাকাছি আমাদের আসছে না ভ্যালুটা, ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থের প্রোডাক্ট নিয়ে কত আসছে, 2.94 ইনটু 10⁸, আর অ্যাকচুয়াল স্পিড কত, 3 ইনটু 10⁸। সো তাহলে দুইটা ভ্যালু যেহেতু কাছাকাছি, সো তার মানে কি বলা যায় যে এক্সপেরিমেন্টটা সাকসেসফুল। আবার আরেকটা বলতে পারো যে ডেটার মধ্যে যেসব আনসার্টেনটি আছে ওই সব তো কনসিডারেশনে নেওয়া হয় নাই, সো তাহলে ভ্যালিড কোনো কনক্লুশনে এখনই আসা যাচ্ছে না, এমন টাইপের কথা বলতে পারো, যে এনাফ ডেটা অ্যাভেলেবল না, বিকজ আনসার্টেনটিটাকে কি করা হয় নাই, কনসিডারেশনে নেওয়া হয় নাই। ব্যাপারটা কি বুঝতে পারলা কি বললাম জেরিন? জি ভাইয়া। ওকে,
দেন প্রিন্সিপাল অফ সুপারপজিশন, এটা তোমরা নিজেরাই পারবা, এটা ডিসকাস করার কিছু নাই। দেন এখানের মধ্যে দুইটা স্পিকার দেখো, এই রিজিয়ন ধরে কোয়াইট, এই লাইন ধরে কোয়াইট কোয়াইট কোয়াইট, আর এই লাইন বরাবর অলওয়েজ লাউড। এখন এই জিনিসটার রিজনটা কি? আপনার মাথা মেজাজটা খারাপ করে, সারাটা দিন কল দিতে হবে। ওকে, তো তাহলে যে জিনিসটা বলতেছিলাম এখানের মধ্যে খেয়াল করো, কাজটা কি, যে তোমার স্পেসিফিক কয়টা রিজিয়ন ধরে কি হচ্ছে, লাউড সাউন্ড শুনতে পাচ্ছ, আর স্পেসিফিক কতগুলা রিজিয়ন ধরে কোয়াইটার সাউন্ড। এখন এখানের মধ্যে রিজনটা কি, এখানের মধ্যে কি হচ্ছে, একটা ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন দেখা যাচ্ছে, তাই না? রিজিয়নস অফ হাই অ্যামপ্লিটিউড এন্ড রিজিয়নস অফ লো অ্যামপ্লিটিউড। তো হাই অ্যামপ্লিটিউড কোন কোন জায়গায়, যেই যেই জায়গাগুলোতে কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হচ্ছে ওখানে হাই অ্যামপ্লিটিউড, আর যেখানে যেখানে ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হচ্ছে ওখানে লো অ্যামপ্লিটিউড। এমন এখানে বলতেছে কি, the wavelength of the note was এত, তো wavelength বলে দিছে। এখন বলতেছে the following distance were measured, x থেকে l1, x থেকে l1 এর ডিসটেন্স 1.6, y থেকে l1 এর ডিসটেন্স 2.4, so 1.6 2.4, so 1.6 আর 2.4 এর মধ্যে ডিফারেন্স কত, 0.8 মিটার নাকি? তো তাহলে আমরা কি বের করলাম, এখানে দুইটার পাথ ডিফারেন্স বের করলাম নাকি, xl1 মাইনাস yl1, আর তাদের মধ্যে মেইন ডিফারেন্সটা মডুলাসটা নিলাম, তো তাহলে কত আসে, 0.8 মিটার। তো এটা দিয়ে আমাদের কাজটা কি দেখো, ওয়েভলেন্থ আর পাথ ডিফারেন্স কি হয়ে গেছে, মিলে গেছে না? যে ওয়েভলেন্থ পাথ ডিফারেন্স ইজ ইন্টিজার মাল্টিপল অফ ওয়েভলেন্থ। তো তাহলে পাথ ডিফারেন্স যদি ইন্টিজার মাল্টিপল অফ ওয়েভলেন্থের সমান হয়, তো তাহলে এটা কিসের কন্ডিশন, কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্সের কন্ডিশন। ওরকম সেম ওয়েতে তোমরা এই ক্যালকুলেশনটা করতে পারা উচিত, x থেকে q1, y থেকে q1 তাদের ডিসটেন্স গুলো দেওয়া, তো তাহলে তাদের জন্য কি করতে পারবা, পাথ ডিফারেন্স বের করতে পারবা। দেন দেখবা কি, the path difference is half multiple of lambda। সো তাহলে পাথ ডিফারেন্স যদি হাফ মাল্টিপল অফ ল্যামডা হয়, সো তাহলে ওইটাকে আমরা কি বলবো, ওই সময় কি হবে, ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স। তো এর জন্য ওখানে কোয়াইটার সাউন্ড শুনতে পাচ্ছে। ওকে, তো তাহলে এরকম হলো ব্যাপার, যে কেন L1 এ লাউড এন্ড কেন Q1 এ কোয়াইট সাউন্ড, এই জিনিসটা জাস্টিফাই করতে বলছে। সো এই ক্যালকুলেশনটা তো সবাই পারবা নাকি? দেন বলতেছে explain why this pattern is not observed when the speakers are playing music, because music প্লে করতে সময় তাদের তো ফ্রিকোয়েন্সি গুলি ফিক্স থাকে না, একবার হাই টোন, একবার লো টোন, একবার হাই ওয়েভলেন্থ, একবার লো ওয়েভলেন্থ, এরকম এরকম বারবার ফ্লাকচুয়েট করতে থাকে। সো তাহলে আমাদের ফিক্সড কোনো প্যাটার্ন পাবো না, একই জায়গায় মাঝে মাঝে কনস্ট্রাকটিভ হবে, একই জায়গায় মাঝে মাঝে ডিস্ট্রাকটিভ হবে। সো ফিক্সড কোনো প্যাটার্ন পাবো না দেখে মিউজিক প্লে করতে সময় আমরা কোনো কি দেখি না, এরকম প্যাটার্ন দেখি না। কিন্তু স্পেসিফিক একটা সিঙ্গেল নোট প্লে করতে সময় তখন কি থাকে, অলওয়েজ আমাদের ফিক্সড একটা ফ্রিকোয়েন্সি আছে। সো তাহলে ওইটার জন্য এমন একটা অবজারভেবল প্যাটার্ন পাওয়া যায়। ওকে, তো কি বলতেছে এখানের মধ্যে দেখো, এই যে মিউজিক কন্টেইনস মেনি চেঞ্জিং ফ্রিকোয়েন্সিজ, সো এট আ পার্টিকুলার পয়েন্ট কি হবে, নো ওভারঅল ডিফারেন্স ইন অ্যামপ্লিটিউড উইল বি অ্যাপারেন্ট, অর ফেজ রিলেশনশিপটা কনস্ট্যান্ট না, যে কোহেরেন্ট না আর কি দুইটা ওয়েভ। তো তাহলে the constructive and destructive interference সব সময় সেম পজিশনে হবে না, একই পজিশনে মাঝে মাঝে কনস্ট্রাকটিভ হবে, মাঝে মাঝে ডিস্ট্রাকটিভ হবে। ব্যাপারটা কি বোঝা গেছে মারিয়া? ওকে, তো তাহলে পরে এইটা গেল আমাদের, তোমাদেরকে যে ওয়ার্কশিটটা দেওয়া হয়েছিল ওইটার সলিউশন। আনফরচুনেটলি ওয়ার্কশিটের সলিউশন করতে যায় আমাদের তো পুরো ক্লাসের টাইম শেষ, আল্লাহ। আচ্ছা, তোমাদেরকে তাহলে একটা কাজ দেই, তোমরা যেটা করবা, তোমাদের ইউনিট 2 এর বুকলেটটা আছে না, ফ্রম দা ইউনিট 2 চ্যাপ্টার ওয়াইজ বুকলেট,
ইউনিট টু চ্যাপ্টার ওয়াইজ বুকলেট থেকে 3A and 3B এই দুইটা টপিকের যত কোয়েশ্চেন আছে এগুলো সলভ করে ফেলবা। ওকে সাইমা, চ্যাপ্টার ওয়াইজ বুকলেট থেকে 3A আর 3B টপিক গুলার কোয়েশ্চেন গুলো সলভ করে ফেলবা বিফোর Saima দা, 9. বুঝি নাই? Saima 9. মারিয়া কি বলতেছো বুঝি নাই, কারগা বলো। Saima 9, ভাইয়া। সাইমা আছে ওর নাম, ওইটা ওর ভাইয়ের নাম লেখা। Oh, sorry, 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 বুঝছো? Saima, sorry, sorry. আচ্ছা, তো এখানের মধ্যে কাজটা কি 3A আর 3B এই দুইটা টপিকের যেসব কোয়েশ্চেন গুলা পাবা বুকলেটের মধ্যে সবগুলা সলভ করে ফেলবা। দেন আমরা নেক্সট উইকে 3C 3D ওইসব ব্যাপারগুলো শেষ করে ওয়েবটা ইনশাআল্লাহ শেষ করব। ওকে ওকে, সো এই মিটিং এর এমনি 1 মিনিটের কম বাকি আছে, তো আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করি, ঠিক আছে? আল্লাহ হাফেজ।